14 বছর আগে ছেলেটির মা নিখোঁজ হয়ে যায়। ছেলেটি এরপর থেকেই প্রত্যেকটা দিন তার মাকে খোঁজার চেষ্টা করেছে। তার মা কোথায় যেতে পারে, তার মায়ের সাথে কি হতে পারে, এইসব নিয়েই ছিল ছেলেটি। বড় হয়ে ছেলেটি একজন ডিটেকটিভ হয়। আর এরপরেই তার কাছে আসতে থাকে ভয়ঙ্কর সব কেস। একের পর এক কেস সমাধান করে যাচ্ছিল, কিন্তু তারপরও সে তার মাকে খুঁজে বের করতে পারছিল না। শেষ পর্যন্ত সেই ডিটেকটিভের কি হবে? সে কি তার মায়ের খোঁজ বের করতে পেরেছিল, নাকি অজানায় থেকে গিয়েছিল সেই ডিটেকটিভের কাছে? সেই দিন তার মায়ের সাথে কি হয়েছিল, কেনই বা সে নিখোঁজ হয়ে গিয়েছিল? এছাড়া আর কোনো ভয়ঙ্কর কেস এই ডিটেকটিভের হাতে আসতে চলেছে, সেটাই দেখানো হবে আজকের গল্পে। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2021 সালে মুক্তি পাওয়া হিন্দি ওয়েব সিরিজ ডুডের সিজন 2। যারা সিজন 1 এখনও দেখেনি তারা দেখতে চাইলে আই বাটন অথবা পিন কমেন্টে থেকে দেখে আসতে পারেন। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সিজন 1 এর শেষে দেখানো হয়েছিল ডিটেকটিভ উত্তম একটি ভয়ঙ্কর মার্ডার মিস্ট্রি সলভ করতে যেয়ে তার মাকে প্রথমে ভুল বুঝে তাকে খোঁজাটাই বন্ধ করে দেয়। সে ভাবে তার মা হয়তো তাকে ঘৃণা করত, কারণ তার জন্যই তার মায়ের ডিটেকটিভ হওয়ার চাকরিটা ছাড়তে হয়েছিল। এই জন্য সে তার মাকে ভুল বোঝে। শেষে এসে সে বুঝতে পারে কোনো মাই তার সন্তানকে ঘৃণা করতে পারে না। এই জন্য ডিটেকটিভ উত্তম সিদ্ধান্ত নেয় সে যতদিন না পর্যন্ত তার মায়ের খোঁজ পাবে সে এই খোঁজ চালিয়ে যাবে। সিজন 2 এর শুরুতে রাতের বেলা বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে একজন কনস্টেবলকে থানায় এসে কর্তব্যরত অফিসারকে বলতে থাকে, স্যার, শেরাবত স্যার আপনাকে পাশের আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে যেতে বলেছে। সে পুলিশ অফিসার বলে, এই বৃষ্টির মধ্যে আজকে আমি বুটটা ক্লিন করেছি, এখন গেলেই সেটা নোংরা হয়ে যাবে। কেন যেতে বলেছে আগে সেটা বলো। সেই কনস্টেবল বলে, আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের মধ্যে খোদাই করার সময় একটা লাশ পাওয়া গেছে। লাশটা অনেক বছর আগে দাফন করা হয়েছিল, যার ফলে শুধু হাড়গুলো পাওয়া গেছে। ফরেন্সিক ডিপার্টমেন্টের লোকেরাও সেখানে চলে এসেছে। তারা পরীক্ষা নিরীক্ষা করে জানতে পেরেছে এই লাশটা কম করে হলেও 10 থেকে 12 বছর আগে দাফন করা হয়েছিল। আর লাশটা একজন 30 থেকে 40 বছর বয়সী মহিলার। সবকিছু শোনার পরে সে পুলিশ অফিসার বলে, তাহলে তো যেতেই হবে। ঠিক আছে, তুমি এক কাজ করো, 2005 থেকে 2010 পর্যন্ত যেসব মিসিং কেসগুলো রয়েছে সেগুলো খুঁজে বের করো এবং সেই সব রিলেটিভদের এখানে থানায় ডাকো, যাতে তারা ডিএনএ স্যাম্পল দিয়ে যেতে পারে, আমরা যাতে সেগুলোকে এই লাশের সাথে ক্রস চেক করতে পারি। আর সেই ফাইলগুলোর মধ্যে দেখা যায় ডিটেকটিভ উত্তমের মায়ের ফাইলটাও ছিল, তার মিসিং হওয়ার ফাইলটা। এরপরে উত্তমের বাবাকে হসপিটালে দেখা যায়, যার ডেঙ্গু হয়েছিল। ডক্টর তাকে বলে মদ না খাওয়ার জন্য, কারণ তার প্লাটিলেট মাত্র 40,000। ডক্টর বলে প্লাটিলেট এর থেকে কমে গেলে তুমি বাঁচবে না। উত্তম এরপরেই তার বাবাকে সব টেস্ট করে নিয়ে এসে বাসায় নিয়ে আসে আর বলে, আজকে থেকে তুমি কোনো মদ খাবে না। তখনই তাকে দেখা যায় ফোন করে। উত্তমের বাবা বলে, কার ফোন? উত্তম বলে, আজকে পাপাজি নতুন অফিস নিয়েছে আর সেটার জন্যই উদ্বোধনী একটা অনুষ্ঠান করেছে, এই জন্যই ফোন দিয়েছে। উত্তমের বাবা বলে, তুমি যাও, আমি একা থাকতে পারবো। উত্তম বলে, আমি যাব না। উত্তমের বাবা বলে, আমি তোমাকে প্রমিস করছি যে আমি ড্রিঙ্কস করব না, একবারও না, তুমি যাও। উত্তম সেখানে চলে আসে। এদিকে দেখা যায় পাপাজি, ঋতু, ভাটিয়া সহ মহেশ আরও অনেকেই ছিল সেই উদ্বোধনী অনুষ্ঠানে। তারা একসাথে বসে গল্পগুজব করে। কিছুক্ষণ পরে সেখানে উত্তমও চলে আসে। তারা সেখানে কিছুক্ষণ ড্রিঙ্কস করে, মজা করে, গল্প করে। এরপরেই দেখা যায় উত্তম আর ঋতুকে একসাথে দাঁড়িয়ে গল্প করতে, যেখানে উত্তম ঋতুকে বলে, কাল পরশু তুমি ফিরে আছো, আমরা একসাথে ডিনার করতাম। ঋতু বলে, ডেটে যাওয়ার কথা বলছো? উত্তম কিছুই বলে না। ঋতু বলে, তুমি কি ড্রিঙ্কস করেছো? উত্তম বলে, না। ঋতু বলে, তাহলে চলো, আমাকে বাসায় ছেড়ে দিয়ে আসবে। তারা যেতে থাকে একসাথে। তখনই উত্তম ঋতুকে বলে, তুমি স্কুটি চালানো কেন শিখছো না? ডিটেকটিভ হিসেবে কাজে লাগবে। ঋতু বলে, আমি বাইকও চালাতে পারি। উত্তম বলে, তাহলে তুমি কেন প্রতিদিন মেট্রোতে আসো? ঋতু বলে, মানুষজনকে অবজার্ভ করতে পারি, সময় পাই, আর এটা ডিটেকটিভ হিসেবে আমাকে সাহায্য করে। এরপরেই উত্তম ঋতুকে বলে চা খাওয়ার জন্য। ঋতু বলে, তুমি তো জানো 7টার পরে আমি চা খাই না। উত্তম বলে, এখন 12টা বাজে, টেকনিক্যালি নতুন একটা দিন শুরু হয়ে গেছে। ঋতু একটু হাসে আর বলে, ঠিক আছে চলো। তারা একসাথে বসে চা খেতে থাকে। সেখানে ঋতু উত্তমকে জিজ্ঞেস করে, তুমি তো বলেছিলে চাকরি ছেড়ে দেবে, এখন কি হলো? উত্তম বলে, পরে ডিসিশন চেঞ্জ করেছি, কারণ আমাদের গোলই তো একটা। এছাড়া আমার আরও কিছু প্রশ্নের উত্তর চাই, যেটা না পাওয়া পর্যন্ত চাকরিটা চালিয়ে যেতে হবে। তখনই মোবাইলে একটা অ্যালার্ম বাজে উত্তমের। ঋতু বলে, এটা কার? খুবই স্পেশাল কিছু? উত্তম বলে, হ্যাঁ, আসলে আজকে আমার মায়ের জন্মদিন। আমি আর বাবা এই দিনটা খুব ভালোভাবে পালন করি, আর যেদিন আমার মা ফিরে আসবে সেদিন আরো ভালোভাবে পালন করব। ঋতু বলে, তুমি কি একেবারে শিওর তোমার মা ফিরে আসবে? উত্তম বলে, হ্যাঁ। উত্তম এরপরে বাসায় চলে আসে।
আর সে দেখতে পায় তার বাবা ড্রিঙ্কস করছে। উত্তম রেগে যায়, বলে তুমি একটা প্রমিসও রাখতে পারো না? উত্তমের বাবা বলে এটা সফট ড্রিঙ্কস। উত্তম চেক করে দেখে। এরপরে উত্তম আর তার বাবা ছোট্ট একটা কেক কেটে উত্তমের মায়ের জন্মদিন পালন করে। আর সেখানে তারা তার মায়ের ব্যাপারে কথা বলতে থাকে। উত্তম বলে, বাবা, মা যদি ফিরে আসে তাহলে তুমি এখন কি করবে? উত্তমের বাবা বলে, তাহলে আমি বাড়ি ঘরের সব দরজা জানালা বন্ধ করে তোমার মাকে ঘরের ভেতরে আটকে রাখবো, যাতে আবার পালিয়ে কোথাও না চলে যায়। এরপরে একটি রেস্টুরেন্টে একজন ওয়েটার একটা লোকের উপরে ইচ্ছে করেই পানি ফেলে দেয় আর বলে ভুলে পড়ে গেছে। সেই লোকটা যখন ওয়াশরুমে চলে যায়, সেই ওয়েটার টেবিল পরিষ্কার করার বাহানায় সেখানে থাকা পেনড্রাইভটা উঠিয়ে নেয়। এরপরেই অন্য একজন লোক টাকা পড়ে যাবার নাম করে গাড়ি থেকে একজন লোকের ব্যাগ চুরি করে নেয়। আর একজন মহিলা বাড়ি আসার পরে লুকিয়ে তার ফোনটা নিয়ে নেয়। এরপরেই দেখা যায় তারা তিনজন যাদের জিনিসপত্রগুলো চুরি করেছিল তাদেরকেই কল করছে আর বলছে তারা এই জিনিসপত্রগুলো বিভিন্ন জায়গায় পেয়েছে, কিন্তু এই জিনিসপত্রের ভেতরে বিভিন্ন গোপন জিনিস রয়েছে, যেগুলো নিয়ে যদি তারা পাবলিকলি সবার কাছে বলে দেয় তাহলে ওই সব লোকদের বিপদে পড়ে যেতে হবে। তাই এই জিনিসগুলো নেওয়ার জন্য তাদের বিভিন্ন অঙ্কের টাকা দিতে হবে। অর্থাৎ এরা ছিল ব্ল্যাকমেইলার। এরপরেই প্রবীণ নামের একজন লোক সেখানে চলে আসে আর সেই তিনজন ব্ল্যাকমেলারকে বলে যে টাকা পাবে তার অর্ধেক বাড়িতে পাঠিয়ে দেবে। এছাড়া বিজনেসটা ভালো করে করতে হবে। এই প্রবীণই ছিল তাদের বস। এরপরেই উত্তম এবং ভাটিয়াকে তাদের বস আবারও ডাকে নতুন একটা কেস দেওয়ার জন্য। সেখানে উত্তমকে বলা হয় ওশান 9 নামের শিপিং কোম্পানির ম্যানেজার গৌতম কাপুরের কেবিন থেকে একটি পেনড্রাইভ চুরি হয়ে গেছে, যেটার ভেতরে অনেক সেন্সিটিভ ডেটা ছিল, আর সেটাই তোমাদের উদ্ধার করতে হবে। তোমরা সেই কোম্পানিতে অডিটর হিসেবে যাবে আর এরপরে এটা যে ইনভেস্টিগেশন করবে। তারা সেখানেই চলে যায়। এরপরে সেখানে আসার সময় দেখা যায় ইন্সপেক্টর প্রদীপ উত্তমকে কল করে আর থানায় যাওয়ার কথা বলে। সেখানে যাওয়ার পরে দেখা যায় আরও অনেক লোক এসেছিল। আসলে 2005 থেকে যারা মিসিং হয়েছিল তাদের সবার রিলেটিভকে ডাকা হয়েছে। সেখানে পুলিশ অফিসার বলে যারা মিসিং হয়েছে তাদের যারা ব্লাড রিলেশন রয়েছে তাদেরকে সবার ডিএনএ দিতে হবে, যাতে করে সেই লাশের ডিএনএর সাথে ম্যাচ করতে পারে তারা। সেখানে উত্তম সেই মার্ডার কেসের ফাইলটা দেখে। ভাটিয়াকে নিয়ে সে সেখান থেকে চলে আসে আর বলে এটা আমাদের সাথে ম্যাচ হবে না। এরপরেই উত্তম এবং ভাটিয়া চলে আসে সেই ওশান 9 কোম্পানিতে, যেখানে তারা গৌতম এবং অভিষেকের সাথে দেখা করে। গৌতম তাকে বলতে থাকে তার এই কেবিনে ওই সিকিউর লকারের ভেতরে সেই পেনড্রাইভটা রাখা হয়, কিন্তু এখন তারা সেই পেনড্রাইভটা যখন ইউজ করতে যাবে সে দেখতে পায় সেটা মিসিং। উত্তম গৌতমকে জিজ্ঞেস করে সেই সিকিউরিটি সেফের কম্বিনেশন কার কার কাছে রয়েছে। গৌতম বলে তার এবং অভিষেকের কাছে। এছাড়াও উত্তম তার কাছে জিজ্ঞেস করে নেয় এই পেনড্রাইভটা শেষবারের মতো সে কবে ব্যবহার করেছিল। ভাটিয়া জিজ্ঞেস করে পেনড্রাইভ চুরি করে নকল পেনড্রাইভ রাখার মানেটা কি। উত্তম বলে যাতে চুরিটা তাড়াতাড়ি ধরা না পড়ে, এই জন্যই এটা করা হয়েছে। এরপরে উত্তম গৌতমকে জিজ্ঞেস করে গত 3 মাস ধরে এই কোম্পানিতে কাদের কাদের ছাঁটাই করা হয়েছে অথবা কারা কারা চাকরি ছেড়ে চলে গেছে, এছাড়া সিসিটিভি ফুটেজের অ্যাক্সেস আর এই রুমে কে কে যাওয়া আসা করতো এই সব কিছুর ডিটেলস তার লাগবে। গৌতম বলে ঠিক আছে। এরপরে উত্তম একটি মেয়ের সাথে কথা বলতে থাকে সেই অফিসেরই। সেই মেয়েটি বলে গত 3 মাসে আমাদের কোম্পানি থেকে মাত্র 3 জন কর্মচারী চলে গিয়েছিল চাকরি ছেড়ে, আর একজনকে স্যাক করা হয়েছিল। কারণটা হচ্ছে সে সবার ইমেলে একটা বাজে এসএমএস পাঠিয়েছে, যেগুলো ছিল উল্টোপাল্টা ভিডিও, আর এই জন্যই তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। উত্তম তার ঠিকানা জেনে নেয়। উত্তম সেখানে কেস নিয়ে ভাবছিল, হঠাৎ করেই থানার সেই কেসটার কথা তার মনে পড়ে, অর্থাৎ তার মায়ের মিসিং কেসটা। এরপরে হুট করে সেখানে ভাটিয়া চলে আসে আর বলে গত 3 মাসে এই অফিসে 3 জন লোক শুধুমাত্র একবারই এসেছিল। তাদের ছবি দেখায় ভাটিয়া, যেখানে একজন ছিল ডেলিভারি বয় আর অন্যজন ছিল অভিষেকের ড্রাইভার। আর একজন যে ছিল সে মাত্র 2 দিন অফিসে কাজ করতে আসা পরে আর আসেনি। তারা সেই অফিসেরই একজন লোকের সাথে কথা বলে জানতে পারে সেই ছেলেটির নাম সুরিয়া। সে শুধুমাত্র 2 দিন কাজে এসেছিল, এছাড়া তার কোনো ঠিকানা বা ফোন নাম্বার কিছুই সেখানে ছিল না। তারা সেখান থেকে বের হয়ে এসে পড়ে। সেখান থেকে আসার পরে উত্তম ভাটিয়াকে বলে আপনার পুলিশ কানেকশন কাজে লাগিয়ে খুঁজে বের করুন সুরিয়ার কোনো পুলিশ রেকর্ড আছে কিনা, তাহলে আমাদের হেল্প হবে। এরপরে ভাটিয়া বলে স্যার আপনি থানায় ওইভাবে ওইটা কেন বললেন যে ওই কেসের সাথে আপনার কোনো সম্পর্ক নেই? তখন উত্তম বলে ওই লাশের কাছে জিন্সের একটি ফাইবার পাওয়া গিয়েছিল, আর তার মা কখনো জিন্স পরতই না, তাই সেই লাশটা তার মায়ের হতেই পারে না। রাতে যখন উত্তম বাড়ি ফিরছিল তখনই তাকে ভাটিয়া কল করে আর বলে সেই ছেলেটার আসল নাম টিঙ্কু, আর সে দোয়ারকাতে ছোটমোটো একজন পকেটমার। উত্তম বলে
কালকে আমরা সেখানে যাব। বাড়ি ফেরার পর উত্তমের বাবা বলে, থানা থেকে কল করা হয়েছিল, তোমার মায়ের ডিএনএ স্যাম্পল দিয়ে আসতে হবে। ওই ডেড বডিটা মায়ের নয়, আর ওই কেসটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এটা বলে দরজা লাগিয়ে দেয় এবং নিজে একা একাই সেই কেসটা নিয়ে ভাবতে থাকে। পরদিন সকালে উত্তম যখন আবারও কাজে বের হচ্ছিল, তার বাবা তাকে আবারও একই কথা বলে যে থানায় ডিএনএ স্যাম্পল দিয়ে আসার জন্য। এতে উত্তম রেগে যায় আর বলে, তোমাকে তো বলেছি ওই কেসটার সাথে আমাদের কেসের কোনো সম্পর্ক নেই, আর ওই ক্লাসটাও মায়ের নয়। আর তুমি তো জানো পুলিশরা কিভাবে ইনভেস্টিগেশন করে। কিন্তু তার বাবা বলে, তোমার দিয়ে আসতে কি সমস্যা? কিন্তু উত্তম কিছু না বলে সেখান থেকে বের হয়ে যায়। এরপরে তারা একটি চায়ের আড্ডাখানায় এসে পাহারা দিতে থাকে ছদ্মবেশে। উত্তম, ঋতু আর ভাটিয়া আসলে তারা জানতে পেরেছিল রিঙ্কু চা অনেক পছন্দ করে, তাই নিশ্চয়ই সকালবেলা সে চা খেতে আসবে। অনেকক্ষণ অপেক্ষা করার পরে অবশেষে তারা দেখতে পায় রিঙ্কু সে চায়ের দোকানে এসেছে চা খাওয়ার জন্য। ঋতু সেখান থেকে অফিসে চলে আসে। উত্তম আর ভাটিয়া রিঙ্কুর পিছু করতে থাকে। দেখা যায় রিঙ্কু সেখান থেকে একটি রেস্টুরেন্টে এসে খাবার খেতে শুরু করে। অন্যদিকে ভাটিয়া এবং উত্তম তারাও তাকে ফলো করে অন্য একটি টেবিলে বসে। আর দেখা যায় সেই রেস্টুরেন্টে রিঙ্কুর বাকি 2 সদস্যও ছিল, যারা আরও একটি লোককে ফাঁদে ফেলে তার পেনড্রাইভ চুরি করে নেয় আর সেটা রিঙ্কুকে দেয়। রিঙ্কু অন্য জায়গায় চলে যেতে শুরু করে। উত্তম টিঙ্কুকে ফলো করে। অন্যদিকে ভাটিয়াকে বলে রেস্টুরেন্টে সেই ছেলে মেয়ে 2 জনের উপরে নজর রাখার জন্য। উত্তম দেখতে পায় টিঙ্কু একটি দোকানে এসে সেই পেনড্রাইভটি জমা দেয় এবং সেই লোকের সাথে কিছু কথা বলে। আর সন্ধ্যায় আবারও 3 জন তারা একটি নাইট ক্লাবে একসাথে আলোচনা করে। সেখানে উত্তম তাদের খেয়াল করে দেখতে পায় তারা আবারও একটি প্ল্যান করে সেখান থেকেও কয়েকজন লোকের ব্যাগ, পেনড্রাইভ এসব জিনিস চুরি করে নেয়। উত্তম সেখানে আবারও টিঙ্কুকে ফলো করতে শুরু করে। ঠিক তখনই দেখা যায় সেখানে প্রবীণ এসেছিল, আর প্রবীণ উত্তমের সাথে ইচ্ছে করে একটা ধাক্কা খায়। কিন্তু উত্তম তাড়াহুড়ো করে টিঙ্কুকেই ফলো করছিল। প্রবীণও সেদিকে চলে যায়। উত্তম যখন টিঙ্কুকে ধরেই ফেলবে ঠিক ওই সময়টাতে প্রবীণ এসে পেছন থেকে তাকে মাথায় আঘাত করে আর টিঙ্কুকে নিয়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। একটু পরে ভাটিয়া সেখানে চলে আসে আর উত্তমকে জিজ্ঞেস করে, আপনার মাথায় কে আঘাত করলো? উত্তম বলে, যেই আঘাত করেছে কিনা সে জানতো যে আমরা টিঙ্কুকে ফলো করছি। সেখান থেকে আসার সময় ভাটিয়া তার কাছ থেকে নাইট ক্লাবের মদ খাওয়ার জন্য যে টাকাটা দেওয়া হয়েছিল সেটার বিলের অর্ধেকটা চায়। উত্তম যখনই টাকা দিতে যাবে সে দেখতে পায় তার কাছে তার মানিব্যাগ নেই। তখনই তার প্রবীণের কথা মনে পড়ে যে ক্লাবের ভেতরে তাকে ধাক্কা দিয়েছিল। উত্তম বুঝতে পারে প্রবীণ তখনই তার কাছ থেকে মানিব্যাগটা নিয়ে নিয়েছিল। এজেন্সিতে আসার পরে উত্তম সবাইকে সবকিছু খুলে বলে আর বলে কালকে এই লোকটাকে ধরতে হবে যে টিঙ্কুর সাথে জড়িত। উত্তম বলে, আজকে আমি এখানেই থাকবো, আমার কিছু কাজ রয়েছে, তোমরা সবাই চলে যাও। সবাই যার যার বাড়িতে চলে যায়। ঠিক তখনই দেখা যায় সেই প্রবীণ উত্তমের মানিব্যাগ থেকে যে ডিটেকটিভের কার্ডটা পেয়েছিল সেটা থেকে সে অফিসে চলে এসেছে। অন্যদিকে ভাটিয়া আর ঋতু তারা নিচে নামতে নামতে কথা বলে যে আজকে ভাটিয়া আর উত্তম থানায় কেন গিয়েছিল। ঋতু তাকে জিজ্ঞেস করে। ভাটিয়া বলে, পুলিশ স্টেশনে আসলে 12 থেকে 13 বছরের একটা লাশ পাওয়া গেছে, যেটা 12 থেকে 13 বছর আগে খুন করা হয়েছিল। আর পুলিশরা মনে করছে এটা উত্তম স্যারের মায়ের লাশ হতে পারে, কিন্তু উত্তম স্যার কোনোভাবেই ডিএনএ স্যাম্পল দেবে না। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম সে বলল সেই লাশের পাশে জিন্স ফাইবার পাওয়া গেছে, আর তার মা কখনো জিন্স পরতো না। এটা শুনে ঋতু একটু অবাক হয়ে যায়, বলে এতে তো কোনো লজিক নেই। ভাটিয়া বলে, সেটা আমিও জানি, কিন্তু আমি কোনোভাবেই তাকে কিছু আর বলতে পারিনি। ঋতু আবারও যে উত্তমের সাথে কথা বলে আর উত্তম বলে যে সে জানে ওটা তার মায়ের লাশ হতেই পারে না, এই জন্য সে আর ডিএনএ স্যাম্পল দেয়নি। ঋতু উত্তমকে আর জোর করে না, সে সেখান থেকে চলে আসে। এরপর ঋতু যখন সেখান থেকে চলে আসছিল ঠিক তখনই দেখা যায় প্রবীণ তাকে ফলো করতে শুরু করে। সকালবেলা আবারও যখন সবাই অফিসে চলে আসে ঋতু সেখানে এসে উত্তমের মানিব্যাগটা তাকে ফেরত দেয় আর গতকাল রাতে তার সাথে যা হয়েছে সেটা সে বলতে থাকে। ঋতু যখন বাসায় ফিরছিল তখনই সে দেখতে পায় বাইক দিয়ে একজন লোক তার মুখের দিকে লাইট মারছে। এতে ঋতু একটু রেগে যায়, কিন্তু সে কিছু না বলে তার বাসায় চলে আসে আর বুঝতে পারে লোকটার উদ্দেশ্য ভালো নয়। এই জন্য ঋতু বারবারই পেছন তাকিয়ে দেখছিল সেই লোকটা তাকে ফলো করছে কিনা। কিন্তু দরজা বন্ধ করতেই আবারও কলিং বেল বাজে। ঋতু একটু ভয় পেয়ে যায় আর একটা কাঁচি নিয়ে সে বাইরে বের হয় দেখার জন্য, কিন্তু দরজার সামনে কেউ ছিল না। যখনই দরজা বন্ধ করতে যাবে ঋতু দেখতে পায় সেখানে উত্তমের ওয়ালেটটা পড়ে আছে। সবকিছু শোনার পরে উত্তম বলে, নিশ্চয়ই এরা অনেক বড় কোনো গ্যাং, না হলে এইভাবে কোনো ডিটেকটিভকে ওরা থ্রেট দেওয়ার সাহস পেত না। উত্তম বলে, ঠিক আছে, আমরা আমাদের প্ল্যান অনুযায়ী কাজ করব।
টিঙ্কু কাল যে দোকানে গিয়েছিল তার নাম চেতন, আর সেখানেই যাবে মহেশ। তার বুকে একটি গোপন ক্যামেরা সহ কলম লাগিয়ে দেয়, যেটার মাধ্যমে সেখানে যেয়ে তারা অনেক কিছু রেকর্ড করতে পারবে। মহেশ সেখানেই চলে যায় একজন কাস্টমার হিসেবে। আর প্রথমে যাওয়ার পরে সে বলে তার কাছে একটি পেনড্রাইভ রয়েছে, কিন্তু চেতন বলে পেনড্রাইভ দিয়ে সে কি করবে, পেনড্রাইভের বিষয়ে সে কিছুই জানে না। মহেশ তাকে লোভ দেখায় আর বলে অনেক সেন্সিটিভ ডেটা রয়েছে, কিন্তু তারপরেও চেতন বলে সে এসবের কিছুই করে না। তখনই মহেশ তাকে অন্য জিনিস কেনার নাম করে বিভিন্নভাবে ভুলিয়ে ভালিয়ে সেই দোকানের পুরোটা রেকর্ড করে নেয় সেই গোপন ক্যামেরার সাহায্যে। কিন্তু সেই গোপন ক্যামেরাটা কিছুক্ষণ পরেই ডিঅ্যাক্টিভেটেড হয়ে যায়, ইরোর দেখাতে শুরু করে। মহেশ সেখান থেকে আসার পরে উত্তম আর ভাটিয়াকে বলে, স্যার, আমি ওর দোকানে একটা পার্সেল পেয়েছি, আর সেই পার্সেলের ভেতরে একটা দোকান অথবা কোনো কিছু একটা ঠিকানা লেখা ছিল। এটা হতে পারে চেতনের বাসার অথবা তার অন্য কোনো দোকানে, হয়তোবা সেখানে এই পেনড্রাইভগুলো রাখা ছিল বা আছে। আমরা চাইলে সেখানে যেয়ে চেক করতে পারি। উত্তম বলে হ্যাঁ। এরপরে উত্তম যখন আবারও বাসায় ফেরে, তার বাবা তাকে আবারও ডিএনএ স্যাম্পল দিয়ে আসার কথা বলে। উত্তম এতে রেগে যায় আর বলে এই কেসটা শুধু আমার, কারণ মাকে 1 মাস খোঁজার পরে তুমি আর খোঁজনি। এই সারাটা জীবন আমি খুঁজেছি, তাই এই কেসটা নিয়ে যা করার আমি করব। উত্তম সেখান থেকে চলে আসে। অন্যদিকে উত্তমের বাবা উত্তমের বসকে কল করে আর এই বিষয়টা জানায়। এরপরে উত্তমকে দেখা যায় সে সেই ঠিকানায় চলে আসে যেটা সেই দোকানের পার্সেলে লেখা ছিল। উত্তম আর ভাটিয়া সেখানে এসে তালাটা গোপনে খুলে ফেলে, আর ঠিক গেট খোলার সময় একটা ছোট্ট আওয়াজ হয়। সেই আওয়াজটা ভেতরে থাকা প্রবীণ শুনে ফেলে। আসলে সেই ঘরের ভেতরে বসেই প্রবীণ ল্যাপটপে কিছু করছিল, আর শোনার সাথে সাথেই সে সেখান থেকে পালিয়ে চলে আসে। উত্তম আর ভাটিয়া সেই জায়গাটা সার্চ করতে থাকে আর দেখতে পায় সেখানে এ ধরনের অনেক কিছু রয়েছে, অর্থাৎ প্রবীণ এবং তার টিম যেগুলো চুরি করে নিয়ে আসতো সেগুলো এখানেই রাখা হতো। এদিকে প্রবীণ তাড়াতাড়ি পালাতে গিয়ে 2 জন কনস্টেবলের সামনে পড়ে যায়, যারা তাকে সন্দেহ করে, কিন্তু প্রবীণ তাদেরকে ধাক্কা দিয়ে দৌড়ে পালাতে থাকে আর একটা সময় তাদের গায়ে হাতও তোলে। প্রবীণ সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু সেই 2 জন কনস্টেবল আবারও সেই বাড়ির সামনে চলে আসে যেখান থেকে প্রবীণ বের হয়েছিল। অন্যদিকে উত্তম আর ভাটিয়া পুরোটা জায়গা খুঁজে অনেকগুলো পেনড্রাইভ পেলেও তারা যে পেনড্রাইভটা চাইছিল সেটা পায়নি। কিন্তু শেষ সময় আসার সময় হঠাৎ করে ড্রয়ারের ভেতর থেকে উত্তম সেই পেনড্রাইভটা পেয়ে যায়। তারা সেখান থেকে বের হয়ে আসতেই যাবে, সেই 2 জন কনস্টেবল উত্তমের সঙ্গী মনে করে তাদেরকে ধরে ফেলে আর বলে, তোমাদের লোক আমাদের কনস্টেবলকে মেরেছে, তোমাদেরকে কোনোভাবেই ছাড়া যাবে না। তাদেরকে থানায় নিয়ে যেতে শুরু করে। এরপরেই পুলিশ অফিসার প্রদীপ সেই পুলিশ অফিসারকে কল করে আর বলে উত্তম আর ভাটিয়াকে সে চেনে, তারা ডিটেকটিভ। কিন্তু সেই পুলিশ অফিসার বলে তারপরেও সে ছাড়বে না, কারণ তার কনস্টেবলের উপরে তার টিমের লোক হাত তুলেছে। তখন উত্তম বলতে থাকে তারা ওই লোকটাকে চেনে না, আর তারা যেখান থেকে বের হয়েছে সেখানে সব চুরি করার জিনিসপত্র ছিল। অবশেষে সেই পুলিশ অফিসার উত্তম আর ভাটিয়ার কথা জিজ্ঞেস করে সেখানে রেড করে, কিন্তু তারা সেখানে ফিরে যেতে যেতে দেখে সেখানে সব জিনিসপত্র গায়েব হয়ে গেছে। আর সেই চেতনকে ডাকা হয়। চেতন বলে এখানে সব আমার গোডাউনের জিনিস, যেগুলো আমি কিনে এনেছি, সেগুলোর রসিদও চেতন পুলিশকে দেখায়। এতে পুলিশ উত্তম এবং ভাটিয়াকে আবারও অবিশ্বাস করে এবং ধরে নিয়ে আসে সেখান থেকে। কিন্তু পুলিশ অফিসার প্রদীপ সেখানে চলে এসে সেই পুলিশ অফিসারকে বোঝায় আর উত্তম আর ভাটিয়াকে বলে সেখান থেকে ছেড়ে দেওয়ার জন্য। সেই পুলিশ অফিসারও ওয়ার্নিং দিয়ে তাদেরকে ছেড়ে দেয়। প্রদীপ তাদের উপরে রাগ করে আর বলে, তোমরা অ্যাকুরেট ইনফরমেশন না নিয়ে কিভাবে এদের এখানে নিয়ে আসলে? এখন চুরির মাল তোমরা কোথায় দেখাতে পারবে? এখানে তো কিছুই নেই। আর তুমি থানায় কেন আসছো না স্যাম্পল দেওয়ার জন্য? ভাটিয়া বলে সে চলে আসবে। প্রদীপ সেখান থেকে চলে আসে। উত্তম আর ভাটিয়া তারাও সেখান থেকে চলে আসে। অন্যদিকে দেখা যায় প্রবীণ আর রিঙ্কু সেখানে উপর থেকে দাঁড়িয়ে তাদের উপর নজর রাখছিল। টিঙ্কু বলতে থাকে এদের কিছু করতে হবে। প্রবীণ বলে হ্যাঁ, সময় এসে গেছে এদেরকে শিক্ষা দেয়ার। দেখা যায় সেখান থেকে আসার সময় পাপাজি অর্থাৎ উত্তমের বস তাকে কল করে এবং পুলিশ তাদের ছেড়েছে কিনা সেই কথা জিজ্ঞেস করে। এরপরে সেই স্যাম্পল দিয়ে আসার কথা বলে। তখনই উত্তম একটু থমকে যায় আর বলে, স্যার, আমি আমার বাবাকেও বলেছি স্যাম্পল দিয়ে আসার ডিসিশনটা আমার পার্সোনাল, তাই আমি এটা নিজেই ডিসাইড করব আমি কি করব। এটা বলে সে ফোনটা রেখে দেয়। এরপরেই উত্তম আর ভাটিয়া যখন গৌতমকে সেই পেনড্রাইভটা ফেরত দেয়, গৌতম বলে থ্যাঙ্কস, কিন্তু এখন এটা দিয়ে আর কোনো কাজ হবে না। এরপরে গৌতম সবকিছু খুলে বলতে থাকে। সে বলে তাদের কোম্পানি ওশান 9 গত 2 বছর ধরে ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করছে, আর এই পেনড্রাইভটা ছিল ক্রিপ্টোকারেন্সির একটা ওয়ালেট, অর্থাৎ ভার্চুয়াল সিন্ধুকের একটা ফিজিক্যাল চাবি। কিন্তু ওই লোকেরা
এই পেনড্রাইভ থেকে সবগুলো টাকা ট্রান্সফার করে ফেলেছে, যার বর্তমান মূল্য ৬০ কোটি টাকা। এটা শুনে তারা অবাক হয়ে যায়। গৌতম বলে, তার মানে এটা হচ্ছে একটা মাস্টার প্ল্যান করে চুরি করা আর একটা স্ক্যাম, আর আপনাদেরই এখন সেই টাকাটা উদ্ধার করতে হবে। উত্তম বলে, আপনারা যদি সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের কাছে যান, কারণ এটা অনেক টাকার মামলা, এটা আমাদের দ্বারা হবে না। তখনই গৌতম বলে, তুমি তো জানো এই পেনড্রাইভের অ্যাক্সেস শুধুমাত্র আমার এবং অভিষেকের কাছে ছিল, আর এই পেনড্রাইভটা যে চুরি হয়েছে বস এখনও জানে না। সে যদি জানে সবার প্রথমে সে আমাদের দুজনকে ফাঁসিয়ে দেবে, আর পুলিশের কাছে গেলে এটা জানাজানি হয়ে যাবে, আর আমি চাচ্ছি না এটা জানাজানি হোক। আমি চাই তুমি যে করেই হোক এই টাকাটা ফিরিয়ে দাও। এরপরে আমি বসকে যখন বলতে পারবো যে টাকাটা আমরা ফেরত পেয়েছি, তারপরেই আমরা সেই চোরকে সাজা দিতে পারবো আইনের সাহায্যে। তখন আমরা পুলিশের কাছে যাব। উত্তম বলে, নিশ্চয়ই এই চুরির সাথে আপনাদের অফিসের কেউ জড়িত রয়েছে, কারণ যারা এই চুরিটা করেছে তারা খুবই র্যান্ডম রবারি করে। যাদের এত প্ল্যান নেই, শর্টকাট প্ল্যানে তারা র্যান্ডম রবারি করে, আর এই রবারিটা করতে গেলে সেখানে অনেক প্ল্যান এবং অনেক সময়ের দরকার, যেটা আপনাদের অফিসের কোনো মেম্বারের সহায়তা ছাড়া কখনোই সম্ভব নয়। অভিষেক বলে, হ্যাঁ, আর সেই জন্যই কে এই অফিস থেকে জড়িত এই চুরির সাথে সেটা আমরা খুঁজে বের করতে চাই। আপনাদের আমরা ডাবল ফিস দেব। এতে ভাটিয়া রাজি হয়ে যায় আর উত্তমকে বলে কাজটা নিয়ে নেওয়ার জন্য। অবশেষে উত্তম বাধ্য হয়ে কেসটা নিয়ে নেয়। এদিকে পাপাজিকে দেখা যায় সে গাড়িটা পার্ক করে কোথাও চলে যায়, আর সেখানেই দেখা যায় প্রবীণকে, যে লুকিয়ে পাপাজির গাড়ির দরজা খুলে ফেলে। এদিকে অভিষেক উত্তমকে বলতে থাকে আসলে সেই পেনড্রাইভেরও একটা পিনকোড ছিল, যার কাছে সেই পেনড্রাইভ এবং পিনকোডটা থাকবে সেই ৬০ কোটি টাকার মালিক। তার মানে আপনাদের সেই টাকার সাথে সাথে সেই পিনকোডটাও উদ্ধার করতে হবে। উত্তম বলে, তার মানে যারা সেই পেনড্রাইভ থেকে টাকাটা চুরি করেছে তারা আপনাদের পিনকোডটা জানতো? গৌতম বলে, হ্যাঁ। উত্তম বলে, সেটা কি করে সম্ভব? আপনি কি এই পিনকোডটা কোথাও খাতায় লিখে রেখেছেন? গৌতম আর অভিষেক বলে, না। তখন উত্তম বলে, তার মানে আপনাকে সেই পিনকোডটা দেওয়ার সময় কেউ নিশ্চয়ই দেখেছে, আর সেটা যদি না করে তাহলে আপনার এই রুমের ভেতরে কেউ ক্যামেরা লাগিয়ে গিয়েছে, গোপন ক্যামেরা। উত্তম ভালো করে রুমটা দেখে, আর তখনই দেখে ডেস্কের একটা জায়গা অনেকটা খালি পড়ে রয়েছে, আর সেখানে যে কিছু বসানো ছিল সেটারও একটা দাগ রয়ে গেছে, কারণ ধুলোবালি পড়ে সেই দাগটা হয়ে গিয়েছে। উত্তম বলে, এখানে কিছু একটা ছিল যেটার ভেতরেই সেই গোপন ক্যামেরা লাগানো ছিল। উত্তম বলে, যে এখানে কোনো কিছু রেখেছিল আর উঠিয়ে নিয়ে গেছে সেই আমাদের সাসপেক্ট। অভিষেক বলে, ঠিক আছে, বুঝলাম সেখানে ক্যামেরা ছিল, কিন্তু সেখানে ক্যামেরা থাকার পরেও আমি যদি সেখানে দাঁড়িয়ে সেফ সিকিউরিটি লকের পাসওয়ার্ড দেই, তাহলে সেটা তো একেবারে ব্লক করা থাকে ক্যামেরাকে, সেটা কি করে দেখলো? এরপরেই ক্যান্টিনে উত্তম এবং ভাটিয়া যখন চা খাচ্ছিল আর বিষয়টা নিয়ে আলোচনা করছিল, তখনই উত্তমের সেই দিনের কথা মনে পড়ে, যেদিন প্রথমবার তারা এই অফিসে এসেছিল এবং টিঙ্কুর ব্যাপারে জিজ্ঞেস করছিল। তখনই সে দেখতে পেয়েছিল সেখানে দেয়ালে কিছু দাগ, কিন্তু আজকে সেখানে লোকটা রং করছে। এই জন্য উত্তম সেখানে একজন অফিসের স্টাফকে জিজ্ঞেস করে যে এখানে রং করা হয়েছিল কিনা, অথবা অগ্নিসংযোগ হয়েছিল কিনা। তারা বলে, হ্যাঁ, ৬ তারিখে এখানে আগুন ধরেছিল, আর এই জন্যই এটা রং করা হচ্ছে। উত্তম দুয়ে দুয়ে ৪ মিলিয়ে ফেলে, আর এরপরে গৌতমকে সে বলে, আসলে আপনাদের ম্যাজিক ট্রিকের মতো ধোঁকা দেওয়া হয়েছে। জাদুকর আমাদের বলে ম্যাজিক ট্রিক হচ্ছে এদিকে তাকানোর জন্য, আর অন্যদিকে কাজটা অন্যদিকে সে করে ফেলে। এখানেও সেটাই হয়েছে। টিঙ্কু এখানে কাজ করতে এসেছিল, সে ২ দিন কাজে এসেছে। সে আসলে অপেক্ষা করছিল আপনারা পেনড্রাইভ ব্যবহার করছেন কিনা, ৬ তারিখে আপনি পেনড্রাইভ ব্যবহার করেছিলেন কিনা। গৌতম বলে, হ্যাঁ, ৬ তারিখে আমি পেনড্রাইভ ব্যবহার করছিলাম। উত্তম বলে, যখনই টিঙ্কু দেখল যে আপনি ৬ তারিখে পেনড্রাইভ ব্যবহার করছেন, তখনই সে সুযোগ বুঝে ক্যান্টিনে যেয়ে সেখানে আগুন ধরিয়ে দেয়, আর সবাই হুড়োহুড়ি করে সেখানে দৌড়াদৌড়ি করতে থাকে, আর আপনিও পেনড্রাইভ ল্যাপটপে রেখে সেখান থেকে চলে যান। আসলে টিঙ্কু সেই সময়টাতেই পেনড্রাইভ বদলে ফেলেছিল, আর এরপরে আপনি নকল পেনড্রাইভ সেফে রেখেছিলেন, যার ফলে সেফ থেকে তাদের পেনড্রাইভ বের করার কোনো দরকারই পড়েনি। তখন ভাটিয়া বলতে থাকে, আমার মনে হয় যে ছেলেটাকে অফিস থেকে স্যাক করা হয়েছে সে অডিটুদে এই কাজটা করেছে। উত্তম বলে, হ্যাঁ, কারণ তার কাছে মোটিভ ছিল, সুযোগও ছিল, কারণ এই রুমের অ্যাক্সেস তার কাছে ছিল, আর মোটিভ ছিল প্রতিশোধ নেওয়া। গৌতম বলে, কিন্তু চুরি তো হয়েছে ৬ তারিখে, আর আমরা তার অনেক আগে তাকে অফিস থেকে বের করে দিয়েছি। অভিষেক বলে, আমার কাছে মনে হয় না এত বড় প্ল্যান করে ওর চুরি করার মতো বুদ্ধি রয়েছে। উত্তম বলে, এটা খুব নিখুঁত একটা প্ল্যান, আর এটা অনেক সময় ধরে করা হয়েছে, বিশেষ করে গৌতমের উপর নজর রাখার ফলে, কিন্তু তারা কোনোভাবেই বিশ্বাস করতে চায় না। উত্তম বলে, সে ইনভেস্টিগেশন করে দেখবে, যদি অনুরোধ কোনো অপরাধ না করে তাহলে কখনোই তাকে এখানে ফাঁসানো হবে না।
তখনই ভাটিয়ার কাছে ফোন আসে যে পাপাজির অ্যাক্সিডেন্ট হয়েছে। তার হসপিটালে চলে আসে। পাপাজি ঋতু এবং মহেশকে বলতে থাকে, আমার মেকানিক বলেছিল গাড়ির ব্রেকটা চেঞ্জ করার জন্য। আমি ভেবেছিলাম এটা শুধু শুধু খরচা হবে, কিন্তু সত্যি সত্যি যে অ্যাক্সিডেন্ট হবে আমি বুঝতে পারিনি। উত্তম সেখানে আসে এবং সবাই জিজ্ঞেস করে যে দুর্ঘটনা কিভাবে ঘটলো। সে পাপাজি বলতে থাকে, আসলে আমি মার্কেটে গিয়েছিলাম গাড়িটা পার্কিং জোনে রেখে। এরপরে এসে যখন গাড়ি চালাচ্ছিলাম হঠাৎ করেই দেখি ব্রেক কাজ করছে না। আর এরপরে দুর্ঘটনাটা। আমার ভাগ্য ভালো অ্যাক্সিডেন্টটা বড় হয়নি, নয়তোবা এতক্ষণ মারা যেতাম। উত্তম আর ঋতু চলে আসে পাপাজির মেকানিকের কাছে এবং জিজ্ঞেস করে গাড়ির কি হয়েছে। সে ভালো করে চেক করে দেখে ব্রেকের পাইপ কাটা ছিল। ঋতু বলে, গত মাসে যখন গাড়ি সার্ভিসিং এর জন্য এসেছিল তখন আপনি চেক করেননি? সেই মেকানিক বলে, তখন ঠিকঠাকই ছিল। উত্তম বলে, কেউ কি এটা ইচ্ছে করে করতে পারে? মেকানিক বলে, হ্যাঁ, অবশ্যই করা যেতে পারে। সেখান থেকে আসার পরে উত্তম ঋতুকে বলে, আমাদের এই কেসটা ছেড়ে দেওয়া উচিত। যখন তোমার সাথে ওই ঘটনাটা ঘটেছিল তখনই ছেড়ে দেওয়া উচিত, কিন্তু এখন পাপাজির সাথেও এরকমটা একটা হলো। প্রথমে এটা শুধুমাত্র একটা পেন ড্রাইভ চুরির ঘটনা ছিল, কিন্তু এখন এটা জীবন মরণের সমস্যা হয়ে গেছে। ঋতু বলে, আমাদের চাকরিটা এমন, তুমি ভয় পেও না, আমরা তোমার পাশে আছি। উত্তম এরপরে ঋতুকে বলে, আমরা অনিরুদ্ধ নামের একজন এক্স এমপ্লয়ির ব্যাপারে জানতে পেরেছি, সেই কেসটাতে ইনভলভ থাকতে পারে। ঋতু বলে, মহেশ আর ভাটিয়াকে পাঠিয়ে দাও অনিরুদ্ধের ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য, আর আমাকে সেই পুলিশ অফিসারের ফোন নাম্বার দাও, আমার কাছে একটা প্ল্যান রয়েছে। তখনই ভাটিয়া আর মহেশ সেখানে যেয়ে জানতে পারে যে সেই অনিরুদ্ধ গত 1 মাস থেকে তার মামা অথবা চাচার বাড়িতে রয়েছে। আসলে ঋতু কল করেছিল ইন্সপেক্টর তিওয়ারিকে। এরপর সে রেস্টুরেন্টে টিপ দিয়েছিল যেখানে ছেলে আর মেয়েগুলো মানুষদের কাছ থেকে বিভিন্নভাবে বিভিন্ন জিনিস চুরি করে। তো পুলিশ তাদের হাতে নাতে ধরে ফেলে। অন্যদিকে তারা সেই অনিরুদ্ধের ঠিকানাটাও পেয়ে যায়। রাতে বাড়ি ফেরার পরে উত্তমকে কল করে প্রবীণ আর বলে, এই কেসটা ভালো ভালো ছেড়ে দাও, না হলে তোমাকেই পস্তাতে হবে। আমার যেসব লোকদের তুমি অ্যারেস্ট করেছ তারা তো 2-1 মাসের মধ্যে ছাড়া পেয়ে যাবে, কিন্তু আজকে তোমার পাপাজির সাথে যেটা হয়েছে তার ভাগ্য ভালো ছিল সে বেঁচে গেছে, নয়তোবা এতক্ষণ তার চিতা চালাতে হতো। আর তোমার বাবাও তো রয়েছে, তার কথাও ভাবো। কিন্তু উত্তম ভয় পায় না, উল্টো তাকেই থ্রেট দিতে থাকে আর বলে, ভালো প্ল্যান করেছ, তুমি গৌতমের ঘরে ক্যামেরা লাগিয়ে রেখেছ। প্রবীণ বলে, তুমি খুব চালাক, কিন্তু তুমি বুঝতে পারছো না এই কেসটা কতটা গভীর, তাই এই কেসটা থেকে সরে দাঁড়াও, এটাই তোমার ভালো। কিন্তু উত্তম রেগে ফোন রেখে দেয়। এদিকে অনিরুদ্ধের বাড়ি আসার সময় ভাটিয়া উত্তমকে জিজ্ঞেস করে, স্যার, সেখানে যদি ক্যামেরা লাগিয়েই থাকে তাহলে সেটা সরালো কখন? উত্তম বলতে থাকে, 3টা সম্ভাবনা রয়েছে, হয়তোবা যেদিন আগুন লেগেছে সেদিনই, নয়তোবা টিঙ্কুকে দিয়ে যেদিন আগুন লেগেছে তারপরে, সব ঘটনা কমপ্লিট হওয়ার পরে, নয়তোবা অফিসে তাদের কেউ হেল্প করেছে, সেই এই কাজটা করেছে। উত্তম আর ভাটিয়া অনিরুদ্ধের বাড়িতে চলে আসে, তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। সেখানে অনিরুদ্ধকে জিজ্ঞেস করা হয় সে ক্রিপ্টোকারেন্সির অ্যাকাউন্টের ব্যাপারে সে কি জানে। অনিরুদ্ধ অবাক হয়ে বলে, এই ধরনের কোনো অ্যাকাউন্টের ব্যাপারে সে শোনেনি, সে সেখানে 2 বছর ধরে কাজ করেছে। তখন উত্তম বলে, তারা অডিটর, তারা অডিট করতে এসেছে, তারা ফাইন্যান্সের সাথে যতজন অফিসার জড়িত আছে তাদের সবার সাথে কথা বলেছে, তারা যদি কোনো প্রবলেমের বিষয়ে কথা বলতে চায় তাহলে বলতে পারে। আসলে উত্তম অনিরুদ্ধের কাছ থেকে কথা বের করতে চাইছিল। তখন অনিরুদ্ধ বলে, স্যার, আমি যতদিন ধরে চাকরি করেছি সেখানে একবারই প্রবলেম হয়েছিল, সেটাও অভিষেক স্যার প্রবলেম সলভ করে দিয়েছিল। উত্তম জিজ্ঞেস করে, কোনটার ব্যাপারে? অনিরুদ্ধ তখন বলে দেয় যে একবার তার কাছে এক্সট্রা পেমেন্ট হয়ে গিয়েছিল কেএলএম কম্পিউটার কোম্পানির কাছে, কিন্তু সে বলেছিল যে সে ঠিকঠাক করে নেবে, কিন্তু সেটা কোনোভাবেই ঠিকঠাক করতে পারছিল না, কারণ যখন সেই কোম্পানির অ্যাড্রেস ফোন নাম্বার চেক করতে যাচ্ছিল তখন সেটা কোনো কিছুই ঠিকঠাক ছিল না, সবকিছু ওলটপালট ছিল। এরপরে এটা যখন বিকাশ নামের অন্য একজন অ্যাকাউন্টেন্টের কাছে সে বলতে যায় তখন সেও বলে সে এসব কিছু জানে না, ভুলটা সে করেছে, সে এখন অভিষেক স্যারের কাছে পানিশমেন্ট পাবে। আমি ভয়ে ভয়ে অভিষেক স্যারের কাছে গিয়েছিলাম, তাকে সবকিছু খুলে বললাম, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে অভিষেক স্যার আমাকে কিছুই বলেনি, বলে ঠিক আছে, সবকিছু ঠিক হয়ে যাবে। আর মাত্র 30 মিনিটের মধ্যেই টাকা ব্যাক হয়ে গেছে। এটা শুনে তারা অবাক হয়ে যায়। উত্তম জিজ্ঞেস করে, এই ঘটনাটা কবে ঘটেছিল? অনিরুদ্ধ বলে, 4 তারিখে। সেখান থেকে আসার পরে ভাটিয়া বলে, আমার মনে হয় না এই চুরি করেছে, এখন আমরা কি করব? আর আপনি এই কেএলএম কম্পিউটার ব্যাপারে এত জিজ্ঞেস কেন করছিলেন? উত্তম বলে, আমার মনে হয় অনিরুদ্ধ নতুন একটা পথ খুলে দিয়েছে, সে না জেনে অনেক কিছু বলে দিয়েছে,
তখনই ঋতু উত্তমকে কল করে আর বলে পুলিশের মার খেয়ে তারা বলে দিয়েছে এইসব রবারি বা চুরি যারা করছিল তারা সবাই একটাই অরফানেজের থেকে এসেছে, এমনকি তাদের বস প্রবীণ প্রবীণ সেন। এছাড়া একটা পেনড্রাইভ চুরির কেসে চেতনকেও পুলিশ খুঁজে বেড়াচ্ছে, কিন্তু সেও পলাতক। উত্তম তখন ভাটিয়াকে বলতে থাকে এখন আমাদের এই কেএলএম কম্পিউটার আর অভিষেকের মধ্যে কি সম্পর্ক সেটা খুঁজে বের করতে হবে, আর এই প্রবীণ কোথায় থাকে তাকে খুঁজে বের করতে হবে। এরপরে উত্তম আর ভাটিয়া সে অফিসে চলে আসে আর ফাইন্যান্স এমপ্লয়ি বিকাশকে বলে কেএলএম কম্পিউটার ব্যাপারে যেসব ফাইলপত্র রয়েছে সেগুলো পাঠিয়ে দাও, কিন্তু বিকাশ বলে এটা নেওয়ার আগে আপনাকে অভিষেক স্যারের পারমিশন নিতে হবে। এরপরে উত্তম আর ভাটিয়া চলে আসে গৌতমের কাছে আর সবকিছু খুলে বলে যে অনিরুদ্ধের সাথে কি হয়েছে আর এই কেএলএম কম্পিউটার আর অভিষেকের মধ্যে প্রবলেমটা কি, সম্পর্কটা কি। এছাড়া সেই 2 লাখ টাকার ঘটনাও খুলে বলে, কিন্তু গৌতম বলে তার কাছে মনে হয় না এমন কিছু হয়েছে, কারণ সে অভিষেককে অনেকটাই বিশ্বাস করে আর অনিরুদ্ধ যেটা বলেছে হয়তো সে ভুল বুঝেছে। উত্তম বলে কারণ সেই টাকার ঘটনার কয়েকদিন পরেই অনিরুদ্ধের ব্যাপারে অভিযোগ ওঠে সে সবার মোবাইলে বাজে ভিডিও পাঠিয়েছে, সবার ইমেলে। এর 2 সপ্তাহ পরে তাকে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হয়। তাই আমার কাছে মনে হচ্ছে অভিষেক কেএলএম কম্পিউটারের নামে এই অফিস থেকে টাকা লুটপাট করছে। এছাড়া আপনাদের ফাইন্যান্স অফিসার বিকাশও হয়তোবা অভিষেকের সাথে জড়িত। ভাটিয়া বলে যে এইভাবে টাকা লুটপাট করতে পারে সে হয়তোবা আপনাদের ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্টের টাকাও লুটপাট করতে পারে, আর আমাদের সন্দেহের তালিকায় এখন অভিষেকও রয়েছে। এসব শুনে অবাক হয়ে যায় গৌতম আর হতাশ হয়, কারণ সে অভিষেককে অনেক বিশ্বাস করত। গৌতম বলে যদি অভিষেক এর সাথে জড়িত থাকে তাহলে কোম্পানির অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, আপনারা এখন যান, সন্ধ্যার মধ্যে সেই কেএলএম কম্পিউটারের ডকুমেন্ট আমি চেক করে আপনাদের কাছে পাঠিয়ে দেব। এরপরের সন্ধ্যায় যখন উত্তম এবং ভাটিয়া অফিস আসে, পাপাজি বলে গৌতম স্যার আমাদের ফোন করেছিল, সে তোমাদের ইনভেস্টিগেশন অনেক খুশি, কিন্তু এখন এই কেসটাকে আর আগে বাড়ানোর দরকার নেই, কারণ সে চাইছে না এই কেসটার ইনভেস্টিগেশন হোক। তখন ভাটিয়া বলে কেন, মাঝপথে কেন বন্ধ করে দিচ্ছে, আর সে কি আমাদের পেমেন্টটা ক্লিয়ার করেছে? অন্যদিকে উত্তম বলতে থাকে এটা এখন ইনভেস্টিগেশনের মাঝপথে, এভাবে তো ছেড়ে দেওয়া যায় না। পাপাজি আবারও বলতে থাকে যে সে আমাদের ক্লায়েন্ট, সে আমাদের বলেছে এখন আর দরকার নেই, তাই আমাদের আর দরকার নেই, আমাদের উচিত এটা বন্ধ করে দেওয়া। কিন্তু উত্তম কথা শোনে না, বলে এই মাঝপথে আমি ইনভেস্টিগেশন ছাড়তে পারবো না, আমাকে অবশ্যই এই শেষটা দেখে ছাড়তে হবে, আমি সত্যিটা জানতে চাই। এরপরে পাপাজি বলে তোমার যা ইচ্ছে করো, কিন্তু তুমি থানায় যেয়ে সেই স্যাম্পলটা কেন জমা দিচ্ছ না ডিএনএ, এটা আমার পার্সোনাল ম্যাটার, আমি সিদ্ধান্ত নেব যে আমি ডিএনএ স্যাম্পল জমা দেব কি দেব না। উত্তম সেখান থেকে চলে আসে। রাতের বেলা উত্তমকে তার বাবা কল করে আর বলে থানায় আসার জন্য। উত্তম আবার রেগে যায়, বলে তোমাকে তো বলেছি আমি ডিএনএ স্যাম্পল জমা দেব না। তখনই উত্তমের বাবা বলে আসলে সেই লাশের কাছে তোমার মার ইয়াররিং পাওয়া গেছে, তাড়াতাড়ি থানায় চলে এসো। থানায় আসার পরে সে পুলিশদের সাথে কথা বলতে থাকে আর সেখানে দেখানো হয় যে একটা ইয়াররিং পাওয়া গেছে, আর উত্তমের বাবার দাবি এটা তার স্ত্রীর। উত্তম জিজ্ঞেস করে তুমি কিভাবে শিওর হচ্ছ? তোমার বাবা বলে এটা আমি তোর মাকে আমাদের অ্যানিভার্সারির সময় গিফট করেছিলাম। উত্তম বলে তুমি তার এটা স্পেশাল এডিশন গিফট করনি যে এটা সবসময় একটাই থাকবে, এরকম ইয়াররিং অনেকেরই আছে, অনেকের হতে পারে, আর আমি মায়ের সব জিনিসই গুছিয়ে রেখেছি, আমি সেগুলোর মধ্যে থেকে এই ইয়াররিংটা তোমাকে বের করে দেব, তোমার কোথাও ভুল হচ্ছে, তুমি বাসায় চলো। উত্তমের বাবাও রেগে যায়, তার সাথে বাসায় চলে আসে আর উত্তম তার মায়ের রাখা জিনিসগুলোর মধ্যে থেকে ইয়াররিং খুঁজতে থাকে, কিন্তু সেখানে সে একই রকম ইয়াররিং সে খুঁজে পায় না। অন্যদিকে উত্তমের বাবাও মদ খেতে থাকে। একটা সময় উত্তম তার বাবার কাছে আসে। উত্তমের বাবা বলে আমার ভুল হয়েছে, আমার উচিত ছিল তোর মাকে আরো খোঁজা। উত্তম বলে মা হয়তো আমাদের কোনো ক্লু দিতে চেয়েছে, এই জন্য ইয়াররিংটা সেখানে রেখে গেছে। এইভাবেই তারা দুজন সেখানে তার মা এবং স্ত্রীর ব্যাপারে কথা বলতে থাকে। আর একটা সময় উত্তম বাসা থেকে বের হয়ে যায়, রাতের বেলা একা একাই হাঁটতে থাকে আর পার্কে শুয়ে পড়ে। সকালবেলা ঘুম ভাঙলে সে আবারও বাসার দিকে আসতে শুরু করে। এদিকে উত্তম বাসায় নিয়ে এটা শোনার পরে ঋতু এবং ভাটিয়া চলে আসে তার বাড়িতে। উত্তমের বাবা বলে কালকে রাতে আমার ওকে ওভাবে একা যেতে দেওয়া ঠিক হয়নি, কোথায় আছে কি করছে কে জানে। ঋতু ভাটিয়াকে বলে প্রিয়জনকে হারানোর 5টা স্টেজ আছে, প্রথমটা হচ্ছে ডিনাই করা, সে যে তাকে হারিয়ে ফেলেছে এটা সে স্বীকারই করতে চায় না, এই জন্যই সেই লাশটা যখন পাওয়া গেছে উত্তম স্বীকারই করতে চাইছিল না সেটা তার মায়ের। এভাবে স্টেজগুলো পার হতে থাকে আর এখন উত্তম রয়েছে ডিপ্রেশনে। সে তার মাকে হারানোর কষ্টটা কোনোভাবে মেনে নিতে পারছে না, এই জন্য সে ডিপ্রেশনে চলে গেছে। কিছুক্ষণ পরে উত্তম বাড়ি ফিরে আসে আর সে তার মায়ের কেসের ব্যাপারে কোনো কথাই বলতে চায় না কারোর সাথে। এরপরে তারা আবারও গৌতমের কেসটা নিয়ে কথা বলতে থাকে। ভাটিয়া বলে এখন আমরা কি করব?
ইনভেস্টিগেশন কি থামিয়ে দেব? ঋতু বলে, যেহেতু তারা চাইছে না, থামিয়ে দেওয়াই ভালো। উত্তম বলে, ইনভেস্টিগেশন এত ভালো চলছিল, গৌতম বন্ধ করে দিল কেন? হয়তোবা গৌতমের আমাদের আর দরকার নেই, নয়তোবা আমরা এমন কিছু জেনে গিয়েছি যেটা জানা আমাদের উচিত ছিল না। ঋতু বলে, কেএলএম কম্পিউটার, সেটার ব্যাপারে জানার পরেই ইনভেস্টিগেশনটা বন্ধ করে দেওয়া হয়েছে। উত্তম বলে, আমার তখনই সন্দেহ হয়েছিল যখন জানতে পেরেছিলাম অনিরুদ্ধ সেই অফিসের অ্যাকাউন্টেন্ট ছিল, কিন্তু তারপরও ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্টের ব্যাপারে তার কোনো ধারণা ছিল না। তার মানে সেই কোম্পানি ক্রিপ্টোকারেন্সিতে কখনো ইনভেস্ট করেনি। ভাটিয়া বলে, তাহলে সে ৬০ কোটি টাকা আর সে পেনড্রাইভ না হলে আমাদের কেন টাকা দিয়ে হায়ার করলো? উত্তম বলে, তার মানে সেখানে অফিসের কয়েকজন লোক মিলে শুধু সেই ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করেছে, সবাই নয়। আর এর মধ্যে গৌতম, অভিষেক দুজনেই জড়িত। ভাটিয়া বলে, তাহলে অনিরুদ্ধকে ফায়ার কেন করা হলো? যখনই সে কেএলএম কম্পিউটার ব্যাপারে জেনে ফেলে তখনই তাকে মিথ্যাভাবে ফাঁসিয়ে সে কোম্পানি থেকে চাকরিচ্যুত করা হয়। ঋতু বলে, তার মানে অভিষেক আর গৌতম দুজনে মিলে কেএলএম কম্পিউটারের আড়ালে সেই কোম্পানির টাকা মারছিল, আর সেই টাকাগুলোই তার ক্রিপ্টোতে ইনভেস্ট করছিল, যেটা সেই পেনড্রাইভে রাখা ছিল। উত্তম বলে, হ্যাঁ ঠিক বলেছ। ভাটিয়া বলে, তাহলে চুরিটা কে করলো আর এই অফিসের কেই বা যুক্ত রয়েছে? তখন উত্তম বলে, এমন একজন যার ৩টে অ্যাক্সেস রয়েছে। প্রথমত গৌতমের রুমের অ্যাক্সেস এবং এই ক্রিপ্টোকারেন্সি আর কেএলএম এর কম্পিউটারের জানাশোনা, আর সে অফিসে চাকরি করে। আর তৃতীয়ত হচ্ছে তার সাথে প্রবীণ অথবা চেতনের একটা জানাশোনা রয়েছে। তখনই উত্তমের কাছে একটা ফোন আসে। উত্তম আর ভাটিয়া সেখানে চলে আসে, আর দেখা যায় সেটা ওশেন অ্যান্ড কোম্পানির এমপ্লয়ি বিকাশ ছিল। বিকাশ তাদের একটি পার্কিং জোনে আসতে বলেছিল। বিকাশ বলতে থাকে, স্যার আমি অনেক বাজেভাবে ফেঁসে গিয়েছি, আমাকে বাঁচান। ভাটিয়া বলে, তুমি তো সেই চুরিটা করেছ, পুরো প্ল্যানটা কি তোমার ছিল? বিকাশ বলে, না, আমার এই প্ল্যান ছিলই না, আমি এসবের ভেতরে জড়াতে চাই না। তখন উত্তম বলে, আমাদের সাহায্য পেতে হলে তোমাকে সবকিছু খুলে বলতে হবে। বিকাশ তখন বলতে শুরু করে, অনিরুদ্ধকে যখন কোম্পানি থেকে ফায়ার করা হয় তখনই আমার মনে হচ্ছিল কোম্পানিতে কোনো কিছু একটা ফ্রড হচ্ছে। এছাড়া আগে থেকেই কেএলএম কম্পিউটার এবং অভিষেকের প্রতি আমার সন্দেহ ছিল, আর অনিরুদ্ধকে ফায়ার করার পরে আমার সন্দেহটা সত্যিতে পরিণত হয়। বিকাশ বলতে থাকে, আমি আর চেতন ২ বন্ধু, প্রত্যেক সপ্তাহে আমরা মদ খাওয়ার জন্য একসাথে বসতাম, কিন্তু একবার মদ খেতে খেতে আমি তাকে সব বলে দেই। তখন চেতন আমাকে বলেছিল আমরা গৌতম আর অভিষেককে ব্ল্যাকমেল করব। প্রথমে আমি করতে চাইনি, কিন্তু চেতন বলে সে সবকিছু সামলে নেবে। বিকাশ বলে, আমি শুধু চেয়েছিলাম সেই কোম্পানির ফ্রডটা ধরার জন্য। এই জন্য চেতন সেখানে প্রবীণকে ডাকে। প্রবীণ খুবই চালাক একজন লোক। গৌতমের কেবিনে একটি খেলনা ছিল, প্রবীণ আমাকে সেই খেলনাটা চুরি করে আনতে বলে। আমি একদিন সুযোগ বুঝে সেটা চুরি করে নিয়ে আসি, আর প্রবীণ এরপরে সেটার ভেদ ক্যামেরা এবং মাইক ফিট করে দেয়। এরপর আমরা গৌতমের উপরে টানা ১ মাস নজর রাখি। এরপরে জানতে পারি তারা কেএলএম কম্পিউটার থেকে যে টাকা মেরেছে তার পুরোটাই ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করেছে। এরপরে চেতন আর প্রবীণ তাদের মত ঘুরিয়ে ফেলে, তারা ভাবে ব্ল্যাকমেলের চাইতে তারা চুরি করবে। আর এরপরে পেনড্রাইভ চুরি করার পরে তারা সেই টাকাটা ট্রান্সফার করে দেয়। ভাটিয়া বলে, তাহলে তুমি এখন আবার টাকাটা ট্রান্সফার করে দাও, তাহলেই তো হয়ে যায়। তখনই বিকাশ বলে, স্যার টাকাটা আমরা অন্য একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছি, এখন সেই অ্যাকাউন্ট থেকে যে কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার করতে গেলে একটা পাসওয়ার্ড দরকার। সেই পাসওয়ার্ডটা ৪০ ক্যারেক্টারের, যেটার মধ্যে ফার্স্ট ২০ ক্যারেক্টার আমার কাছে রয়েছে, বাকিটা হয়তো চেতন না হলে প্রবীণের কাছে রয়েছে। চেতনের খোঁজ পাওয়া যাচ্ছে না, সে আমার ফোন ধরছে না, আর প্রবীণের খবর আমি জানি না। বিকাশকে উত্তম আর ভাটিয়া কথা দেয় তার প্রবীণকে খুঁজে বের করবে। এরপরে প্রবীণ এবং তার গ্যাংয়ের মেম্বাররা যে অরফানেজে বড় হয়েছে, উত্তম আর ভাটিয়া সেখানে চলে আসে এবং তারা নিজেদের প্রবীণের সাথী হিসেবে মানে ক্লাসমেট হিসেবে পরিচয় দেয়, আর বলে তারা রিইউনিয়ন করবে, এই জন্য প্রবীণের ঠিকানা তাদের চাই। কিন্তু সেই লোকটা বলে, এখানে অনেক প্রবীণ আছে, তোমরা কোন প্রবীণের কথা বলছো আমি কিভাবে বুঝবো? তখনই উত্তম বর্ণনা দেয়। তখন সেই লোকটা বলে, হ্যাঁ সে আছে, কিন্তু তার ঠিকানা আমি জানি না, তোমার নাম্বার দিয়ে যাও, যদি আমি তার ঠিকানা বের করতে পারি তাহলে তোমাকে জানাবো। উত্তম তার নাম্বার দিয়ে আসে, কিন্তু একটু পরে সে বৃদ্ধ লোকটা সেখানে এসে উত্তমকে বলে, আমাকে একজন বলল সেই প্রবীণ প্রত্যেক শনিবার থিয়েটারে যায় মুভি দেখার জন্য, সন্ধ্যায় আজকেও যাবে। সেই থিয়েটারের নাম জেনে উত্তম আর ভাটিয়া সেই থিয়েটারে চলে আসে, কিন্তু সেই থিয়েটার খালি ছিল। ভেতরে ঢুকতেই একটা ছবি শুরু হয়, কিন্তু সেটা কোনো ছবি ছিল না, একটা ভিডিও ক্লিপ ছিল, যেখানে উত্তমের বাবা রাতে ঘুমিয়ে রয়েছে, আর প্রবীণ উত্তমের বাবার রুমে একটা ছুরি নিয়ে তাকে মারার জন্য ভিডিও করছে। আর এটা দেখানোর পরে উত্তম অনেকটাই ভয় পেয়ে যায়। তখনই সেখানে প্রবীণ চলে আসে আর বলে,
মুভিটা কেমন লাগলো? তোমাকে আগেই বলেছিলাম আমার পথ থেকে সরে দাঁড়াও। আজকে শুধু থ্রেট দিলাম। এরপরে যদি তুমি এই কেসটা থেকে সরে না দাঁড়াও তাহলে তোমার বাবাকে মরতে হবে। শুধু তোমার বাবাকেই নয়, তোমার কাছের যত মানুষ আছে সবাইকে। প্রবীণ সেখান থেকে পালিয়ে যায়। উত্তম সাথে সাথে ভাটিয়াকে বলে, তুমি এখনই বাবাকে আমাদের অফিসে নিয়ে যাও, আমি ওর পিছু করছি। তাদের দুজনের মধ্যে চেস হয়। অনেকক্ষণ চেস করার পরে একটা সময় একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে প্রবীণ এসে লুকিয়ে পড়ে। উত্তমও সেখানে চলে আসে। একটা সময় সে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে উত্তম প্রবীণকে খুঁজে পায়, তার পিছু করতে থাকে, কিন্তু তারপরও সে তাকে ধরতে পারে না। একটা সময় প্রবীণই উত্তমকে পেছন থেকে আঘাত করে। উত্তম তাকে প্রতিহত করার চেষ্টা করে, কিন্তু প্রবীণ ছুরি বের করে এবং উত্তমকে মারার চেষ্টা করে। ঠিক ওই সময়টাতে উত্তম বিল্ডিং থেকে পড়ে যাচ্ছিল, কিন্তু সে বিল্ডিংয়ের কার্নিশ ধরে ঝুলে থাকে। তখন প্রবীণ বলতে থাকে, তোমাকে কতবার বুঝিয়েছিলাম যে আমার সাথে শত্রুতা করো না। উত্তম বলতে থাকে, তোমার সাথে বন্ধুত্ব করেও মানুষ কি পেয়েছে? বিকাশ তো তোমার বন্ধু, তুমি ওকে সাহায্য করো। বন্ধুত্বের চাইতে কি টাকা পয়সা বড়? প্রবীণ বলতে থাকে, আমি একটা চোর, আমি শুধু টাকা চিনি, এছাড়া অন্য কিছু নয়। এরপরেই সে উত্তমকে মেরে ফেলার চেষ্টা করে আর বলে, যদি বেঁচে থাকো তাহলে তোমার বাবাকে একবার জড়িয়ে ধরো, কারণ বলা তো যায় না কখন কার কি হয়। প্রবীণ সেখানে উত্তমকে এমনভাবে রেখে যায় যেন সেই উঠতে যেই পড়ে যায় সেটাই হয়। প্রবীণ উত্তমকে মেরে ফেলার চেষ্টা করে। উত্তম সে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং থেকে নিচে পড়ে যায় আর নিচে পড়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। যখনই তার জ্ঞান ফিরে সে নিজেকে হসপিটালে দেখতে পায়। এদিকে পাপাজি আর ঋতু ভাটিয়াকে বকাঝকা করতে থাকে আর বলে, তোমার তখনই উচিত ছিল আমাদেরকে কল করা। ভাটিয়া বলে, তখন আমার মাথা কাজ করেনি, তাই করতে পারেনি। এদিকে পাপাজি উত্তমকে বকাঝকা করতে থাকে আর বলে, তোমাকে বলেছিলাম কেসটা ড্রপ করে দিতে, কেন এটা করলে? তুমি 5 ঘন্টা যাবৎ অজ্ঞান হয়েছিলে, যদি তোমার কিছু হয়ে যেত। সেখানে সবাই তাকে বোঝায়, কিন্তু উত্তম বলে এসে সে দেখেই ছাড়বে। এদিকে ডক্টর এসে বলে শুধুমাত্র একজনই থাকতে পারবে, সেখানে ভাটিয়া থেকে যায় আর সবাই সেখান থেকে চলে যায়। রাতের বেলায় উত্তম ঘুম থেকে উঠে পড়ে আর ভাটিয়াকে বলে, চলো চেতনকে খুঁজতে হবে, কারণ শুধুমাত্র চেতনই প্রবীণকে এর থেকে থামাতে পারে। ভাটিয়া প্রথমে যেতে রাজি না হলেও উত্তম তাকে জোর করে, অবশেষে সে রাজি হয়। উত্তম ভাটিয়াকে বলে, এখনই মহেশজিকে কল করো আর বলো চেতনের ফ্রেন্ডের খোঁজ নেওয়ার জন্য, তার ঠিকানা বের করার জন্য। তারা একটা সময় চেতনের ঠিকানা পেয়ে যায় আর সেখানে চলে আসে, কিন্তু দেখা যায় সেখানে চেতন এবং তার বন্ধুর লাশ পড়েছিল। অর্থাৎ কেউ আসার আগেই চেতন এবং তার বন্ধুকে খুন করে রেখে যায়। এটা দেখার পরে ভাটিয়া আর উত্তম সেখানে আশপাশটা ভালো করে দেখে। উত্তম সেখানে একটা বই দেখতে পায় আর দেখতে পায় সেই বইয়ের কিছু পেজ ছেঁড়া, আসলে সেটা একটা ডিকশনারি ছিল। তারা সেখানে অ্যাম্বুলেন্সে কল করে, কারণ চেতনের বন্ধু পুরোপুরিভাবে মারা গেলেও চেতনের নিঃশ্বাস কিছুটা তখনও চলছিল। উত্তম আর ভাটিয়া সেখান থেকে এসে বিকাশের সাথে দেখা করে। বিকাশ বলে, চেতন এখন কেমন আছে? উত্তম বলে, আমরা তাকে হসপিটালে পাঠিয়ে দিয়েছি, এখন যা হওয়ার সেখানেই হবে। বিকাশ ভয় পেয়ে যায়, বলে গৌতম এবং অভিষেক কবে যেন আমাকেও মেরে ফেলে, আমার পরিবার বিপদে রয়েছে, প্লিজ আমাকে হেল্প করুন। তখন ভাটিয়া বলে, পাসওয়ার্ডটা আমরা পেয়ে গেছি, এখন সেটা শুধুমাত্র ক্র্যাক করতে হবে। বিকাশ বলে, কিভাবে? তখনই গৌতম বলে, আপনার কাছে যে পাসওয়ার্ডটা রয়েছে আগে সেটা আমাকে দিন, আমার পাসওয়ার্ডের প্যাটার্ন অবজার্ভ করতে হবে। বিকাশ সেই পাসওয়ার্ডটা দেয়। অন্যদিকে সে ডিকশনারিটা ভাটিয়া খোলে আর সেখানে যেসব পেজ ছেঁড়া ছিল সেগুলো লিখতে শুরু করে বিকাশ। দেখা যায় সেই মিসিং পেজগুলো ছিল 20টি, অর্থাৎ 20টি পেজ সেই ডিকশনারি থেকে ছেঁড়া হয়েছিল। উত্তম বলতে থাকে, আমার মনে হয় এই পেজগুলোর ভেতরেই সেই পাসওয়ার্ডটা ছিল। 20টা পেজে 20টা আলফাবেট অথবা নাম্বার, আর সেই নাম্বারগুলোই হলো পাসওয়ার্ড। উত্তম বলে, ডিকশনারি পেজে যখন সে কোনো ক্যারেক্টার, আলফাবেট বা নাম্বারকে সার্কেল করে মার্ক করত তখন সেটা অবশ্যই পেছনের পেজে একটা দাগ হয়ে থাকবে। তাই আমরা নতুন একটা ডিকশনারি নিয়ে এসেছি আর সেই পেজ অনুযায়ী সেই আলফাবেট, ক্যারেক্টার বা নাম্বারগুলোকে সিরিয়াল করে সাজাবো, আর সেটাই হয়ে যাবে আমাদের সেকেন্ড হাবের পাসওয়ার্ড। বিকাশ উত্তম আর ভাটিয়াকে অনেক ধন্যবাদ জানায় আর সে সেখান থেকে পাসওয়ার্ড নিয়ে চলে আসে। কয়েকদিন আগের ঘটনা দেখানো হয়। গৌতম আর অভিষেক সেখানে আসার পরে বিকাশকে বলে, পাসওয়ার্ড তুমি চুরি করেছ? বিকাশ বলে, স্যার আমি করিনি। বিকাশ বলে, স্যার আমি এই ব্যাপারে কিছুই জানি না। গৌতম তার কলার ধরে বলে, সত্যি করে বলো, নাহলে তোমাকে পস্তাতে হবে। বিকাশ একটু পরেই বলে, যদি না বলি তাহলে কি করবেন? পুলিশের কাছে যাবে? যেতে পারো। আমাকে চাকরি থেকে বরখাস্ত করবে? সেটাও করতে পারো। তখন গৌতম বলে, তুমি জানো আমি এটা করব না। তোমার বন্ধু যে টাকাটা চুরি করেছে সেখান থেকে তুমি একটা শেয়ার পাবে, কারণ তুমি এই টাকাটা একা চুরি করনি। আমি জানতে পেরেছি তোমরা 3 থেকে 4 জন এর সাথে জড়িত রয়েছো। তো এই টাকাটা 4 ভাগ হবে আর আমরা এখানে আছি 3 ভাগ। তুমি সেই পেনড্রাইভ আর পাসওয়ার্ডটা আমাকে এনে দাও,
তাহলেই আমি তোমাকে সেই টাকাটার ১ ভাগ দিয়ে দেব। এছাড়া আমরা ক্রিপ্টোতে যে টাকাটি ইনভেস্ট করেছি সেটার যে প্রফিট আসবে সেখান থেকেও তুমি টাকাটা পেয়ে যাবে। অর্থাৎ এখনকার থেকে তুমি বেশি লাভবান হবে। বিকাশ তখন তাদের সাথে রাজি হয়ে গিয়েছিল। আর এইজন্যই বিকাশ উত্তমের কাছে যেয়ে নাটক করেছিল যে গৌতম আর অভিষেক তাকে মেরে ফেলবে। আর এভাবেই উত্তম আর ভাটিয়াকে বোকা বানিয়ে তাদের কাছ থেকেই পাসওয়ার্ডটা নিয়ে নেয়। ঘটনা প্রেজেন্টে চলে আসে। তারা হাসতে থাকে যে তারা ডিটেকটিভ উত্তমকে বোকা বানিয়ে দিয়েছে। এরপরেই তারা সেই পাসওয়ার্ড দিয়ে সে পেনড্রাইভে ঢোকার চেষ্টা করে, কিন্তু দেখে সেই পাসওয়ার্ডটা ভুল। একটু পরেই বিকাশ কল করে উত্তমকে আর বলে পাসওয়ার্ড ভুল হয়েছে। উত্তম বলে আমি এটা ইচ্ছে করেই করেছি। বিকাশ বলে কেন? উত্তম বলে তুমি তোমার পকেটে হাত দাও। তখনই দেখা যায় বিকাশের পকেট থেকে একটা রেকর্ডিং চিপ পাওয়া যায়। আসলে উত্তম আগে থেকেই বিকাশকে সন্দেহ করেছিল, কারণ চেতনের ঘরে যে হামলা হয়েছে, তার বন্ধু যে খুন হয়েছে আর চেতন যে বেঁচে রয়েছে সেটা বিকাশকে কোনোভাবেই উত্তম আগে থেকে বলেনি। কিন্তু বিকাশ আগে থেকেই জেনে ফেলেছিল যে চেতন বেঁচে রয়েছে আর সে কেমন আছে, কোথায় আছে এটা জিজ্ঞেস করেছে। এই জন্য উত্তম তাকে সন্দেহ করেছিল আর তার পকেটে একটা রেকর্ডিং চিপ ঢুকিয়ে দিয়েছে, যেটার মাধ্যমে তারা গৌতম, অভিষেক এবং বিকাশ সবার কথা শুনতে পেয়েছে আর এদের আসল প্ল্যানটা জেনে গেছে। ভাটিয়া জিজ্ঞেস করে স্যার, তাহলে চেতন এবং তার বন্ধুকে কে মারল? উত্তম বলে বিকাশী। বিকাশী আমাদের আগে সেখানে যে পাসওয়ার্ডটা নিতে চেয়েছিল, কিন্তু সে বুঝতে পারেনি ডিকশনারিতে পাসওয়ার্ড থাকতে পারে। এই জন্য চেতন এবং তার বন্ধুকে মেরে সে কথা বের করতে চাইছিল, কিন্তু সেটাতেও কাজ হয়নি। আর এই জন্যই বিকাশ আগে থেকেই জানত যে চেতনের বন্ধু মারা গেছে এবং চেতন তখনও কিছুটা জীবিত আছে। ভাটিয়া বলে স্যার, তার মানে অর্ধেক পাসওয়ার্ডটা এখনও প্রবীণের কাছে আছে, আর সে যদি বিকাশকে মেরে বাকি পাসওয়ার্ড নিয়ে নেয় তাহলে টাকাগুলো তো আবারও বিপথে যাবে। তখনই উত্তম বলে না, বিকাশের কাছে যে পাসওয়ার্ডটা ছিল সে সেটা রেখে দিয়েছে আর তাকে ভুল পাসওয়ার্ড ধরিয়ে দিয়েছে। অর্থাৎ সেই টাকার পুরো পাসওয়ার্ডটাই এখন উত্তম আর ভাটিয়ার কাছে ছিল। উত্তম বলে এই টাকাটা আমরা এখন অন্য একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেব, যেটার পাসওয়ার্ড হয়তো তোমার কাছে থাকবে, নয়তো আমার কাছে। এদিকে রাতের বেলা বিকাশ প্রবীণের ভয়ে সেখান থেকে পালাতে চাইছিল, কিন্তু প্রবীণ সেখানে চলে আসে আর বলে বিশ্বাসঘাতকতা করে তুমি কাজটা ভালো করনি। আর বোঝাই যাচ্ছিল বিকাশকে প্রবীণ সেখানে মেরে ফেলেছে। পরদিন সকালেই উত্তমকে কল করে ইন্সপেক্টর প্রদীপ আর বলে ডিএনএ স্যাম্পল ম্যাচ হয়ে গেছে, থানায় আসো। উত্তম সাথে সাথে থানায় আসে। মার বডির শেষ অংশটুকু কোথায়, আমি একবার দেখতে চাই। প্রদীপ বলে কিসের শেষ অংশ? ডিএনএ ম্যাচ হয়েছে সেটা তোমার মায়ের ইয়াররিং এর সাথে, কিন্তু বডিটা তোমার মায়ের নয়, আর বডিটা ছিল অন্য একজন মহিলার। তখন সেই মহিলার হাজব্যান্ড এবং ছেলেও সেখানে চলে আসে। উত্তম আর তার বাবাকে দোষারোপ করতে থাকে হয়তো তোমার মাই আমার মাকে মেরেছে। সেখানে একটা গন্ডগোল বেঁধে যায় আর উত্তমের বাবা অসুস্থ হয়ে পড়ে। তাকে হসপিটালে নিয়ে আসা হয়। ঋতু তাকে দেখার জন্য আসে। ঋতু তখন উত্তমকে জিজ্ঞেস করে তোমার মায়ের ইয়াররিং সেই মহিলার ডেড বডির কাছে কেন আসলো? উত্তম বলে গতকাল রাত থেকে আমিও সেটা ভাবছি। ছোটবেলায় মা আমাকে ছোট ছোট কেস সলভ করতে দিত আর সেগুলো সলভ করার জন্য ক্লু রেখে যেত। ঋতু বলে তার মানে তুমি কি বলতে চাইছো তোমার মা ইচ্ছে করে এই ইয়াররিংটা সেখানে রেখে গেছে তোমাকে ক্লু দেওয়ার জন্য? উত্তম বলে হতেও পারে। উত্তম যখন ক্যান্টিনে নাস্তা করছিল ঠিক তখনই প্রবীণ তার সাথে দেখা করতে আসে আর বলে যা হওয়ার হয়ে গেছে, পাসওয়ার্ডটা আমাকে দিয়ে দাও, আমি তোমাকে 50% দিয়ে দেব। যেহেতু চেতন আর নেই, অর্থাৎ চেতন হসপিটালে মারা গেছে, যেহেতু এখন এই টাকার দাবিদার শুধুমাত্র আমি আর তুমি। তুমি যেহেতু পাসওয়ার্ডটা ক্র্যাক করে ফেলেছ, পাসওয়ার্ডটা আমাকে দাও, টাকার অর্ধেক শেয়ার আমি তোমাকে দেব। কিন্তু উত্তম রাজি হয় না আর বলে তুমি এখানে এসে ভুল করেছ, পেছনের দিকে তাকাও। দেখা যায় অনেক পুলিশ অফিসারই এখানে ছদ্মবেশে দাঁড়িয়েছিল প্রবীণকে ধরার জন্য। প্রবীণ উত্তমকে বলে তুমি কি করে জানলে যে আমি এখানে আসবো? তোমাকে আমার চেনা হয়ে গেছে, তুমি টাকার জন্য যে কোনো জায়গায় যেতে পারো। প্রবীণ বলে তুমি এখন আমাকে চেনোনি। তখনই প্রবীণের ইশারায় তার পেছনে থাকা লোকগুলো সেখানে ফায়ার করতে থাকে আর প্রবীণ এই ফাঁকে সেখান থেকে পালিয়ে যায়। এরপরেই দেখা যায় উত্তম সেই ওশান লাইন কোম্পানির মালিকের কাছে চলে আসে এবং তাকে সবকিছু খুলে বলে আর বলে আপনার কোম্পানি থেকে ৩০ কোটি টাকা চুরি করা হয়েছিল। যে টাকাটা ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করা হয়েছিল সেটার বাজার মূল্য ছিল ৬০ কোটি টাকা। সেই লোকটা বলে এখন বলো তুমি কত টাকা চাও? উত্তম বলে আমার কিছুই লাগবে না। উত্তম বলে আমার কিছুই লাগবে না, কিন্তু আমার কিছু কন্ডিশন রয়েছে। সেই লোকটা জিজ্ঞেস করে কি? উত্তম বলে আপনার সেই এক্স এমপ্লয়ি অনিরুদ্ধকে আবার হায়ার করতে হবে, যার কারণে এই পুরো ফ্রডটা সামনে এসেছিল। সে রাজি হয়ে যায়। এছাড়া উত্তম বলে এই ৬০ কোটি টাকার মধ্যে থেকে ৩০ কোটি টাকা আপনার কোম্পানির, সেটা আপনি নেবেন।
কিন্তু বাকি ৩০ কোটি টাকা যেটা প্রফিট হয়েছে সেটা কোনো একটা জায়গায় বা চ্যারিটিতে দান করতে হবে। লোকটার তাতেও রাজি হয়ে যায়, কারণ সে চাচ্ছিল না এই কথাগুলো বাইরে লিক হোক বা কোনো নিউজ পেপারে বা পুলিশের কাছে যাক, এতে তার কোম্পানির বদনাম হতে পারে। সে লোকটা জিজ্ঞেস করে, তোমার কি কোনো পরিচিত চ্যারিটি রয়েছে? উত্তম বলে, হ্যাঁ। এর কয়েকদিন পরের ঘটনা দেখানো হয়, যেখানে চ্যারিটিতে উত্তম সেই লোকটাকে বলিয়ে ৩০ কোটি টাকা দান করে, যেটা পেপারে ছাপা হয়েছিল। উত্তম সেই নিউজটি পড়ছিল। ভাটিয়া তাকে কল করে আর বলে, আপনি এই টাকাটার সদ্ব্যবহার করেছেন, এখন কি করবেন? উত্তম বলে, দেখি কি করা যায়। এরপরে উত্তম দেখা করতে আসে ঋতুর সাথে, আর ঋতুকে বলে একটা কেসে তার হেল্প চাই। এরপরেই দেখা যায় উত্তম তার মায়ের কেসটা এবার ঋতুর সাথে একসাথে ইনভেস্টিগেশন করবে, কারণ সেই ইয়াররিংটা পাওয়ার পরে এই কেসে নতুন একটা মোড় পাওয়া গেছে। আর এখানেই এই ওয়েব সিরিজের সিজন 2 শেষ হয়ে যায়। তো ওয়েব সিরিজটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটনটি অন করে রাখতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিটি ফলো দিয়ে রাখতে পারেন। যে কোনো প্রয়োজনে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। পুরো ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আশা করি।